Dear learners, welcome back to my class again. Hope all of you are fine and doing well with your day-to-day activities. Let us start a new class. At first, I would like to introduce myself again. Myself, Mohammad Mutar Hussain, lecturer in English, Lion Jahangir Alam Manik Mohila College, Shinbag, Noakhali. Okay, in my last three lectures I have discussed on a new grammatical topic and there was also a class for the new session, but my today's class is for first year and second year. The topic of today's class is complete the sentences with suitable phrases or clauses. Okay, there will be 10 incomplete sentences in your question, and the question is set in question number 4 in your second paper syllabus. So the question types will be the same, and now you are watching the question types in your screen. Look at the question types. There will be 10 sentences, incomplete sentences. First one, as I am reading, if I had known the matter earlier. So on your script you have to write the whole sentences and you have to complete the incomplete part. So how can you answer all these things? Today I am going to talk about this. Before answering the questions, we have to know about clause, because there was a word named clause. A clause is a group of words that has both a subject and a predicate. Every complete sentence is made up of at least one clause. ক্লজ বলতে এটাকে বাংলায় যেটা বলা যেতে পারে খণ্ডবাক্য। আর খণ্ডবাক্যে যেটা বলা হচ্ছে যে উদ্দেশ্য এবং বিধেয় থাকবে এবং প্রত্যেকটি সম্পূর্ণ যে সেন্টেন্স সেখানে মিনিমাম মিনিমাম একটি করে যে ন্যূনতম একটি করে ক্লজ থাকবে। আমরা ক্লজকে দেখতে পাই যেখানে হচ্ছে যে একটি অন্তত একটি সাবজেক্ট কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সেটাকে ক্লজ বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিন রকম ক্লজের কথা উল্লেখ রয়েছে: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। উদাহরণ যদি খেয়াল করি সেখানে বর্ণনা করা যেতে পারে আই স এ বয় হু ইজ ব্রিলিয়ান্ট। এখানে সাবঅর্ডিনেট ক্লজ উল্লেখ করা হয়েছে হু ইজ ব্রিলিয়ান্ট কে, আর আই স এ বয় অ্যান্ড হি ইজ ব্রিলিয়ান্ট, হি ইজ ব্রিলিয়ান্ট কে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কিভাবে? আই স এ বয় হু ইজ ব্রিলিয়ান্ট, এখানে কে ব্রিলিয়ান্ট? হু ইজ ব্রিলিয়ান্ট। এই হু ইজ ব্রিলিয়ান্ট একটি ক্লজ, এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এই অংশটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ এই অংশটা নির্ভর করছে আই স এ বয়ের উপরে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর আই স এ বয় অ্যান্ড হি ইজ ব্রিলিয়ান্ট, এই হি ইজ ব্রিলিয়ান্ট কে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কারণ এটি আরেকটির উপর নির্ভর করছে না, এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে কাজ করছে। কিন্তু প্রথম অংশতে আমরা হু ইজ ব্রিলিয়ান্টটা ছিল আই স এ বয়ের উপর নির্ভর করছিল বলে এটি কি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আমাদের আসলে জানা প্রয়োজন উত্তর করার ক্ষেত্রে। সামনে আমরা দেখতে পাচ্ছি এখন এই 10টি যে সেন্টেন্স দেওয়া থাকবে আমাদের জানা প্রয়োজন এই 10টি সেন্টেন্সে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে। দেখা যাক কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে। এর মধ্যে 10টি সেন্টেন্সের মধ্যে 5 থেকে 6টি বাক্য যেটা থাকবে সেন্টেন্সে, সেটা সাধারণ যে গ্রামাটিক্যাল রুলস আমরা পড়ে থাকি সেগুলো থেকে থাকতে পারে। 2 থেকে 3টি সেন্টেন্স থাকতে পারে জেনারেল সেন্স ব্যবহার করে, যে এটি কিভাবে উত্তর করা যেতে পারে এখানে, মানে একজন ছাত্র বা ছাত্রী সেটা পড়ে কিন্তু কি উত্তর করা যেতে পারে সেখানে বের করা দরকার হয়ে যেতে পারে, তার সাধারণ যে জ্ঞান সেটা ব্যবহার করে। আর 1 থেকে 2টি বাক্য সেটা থাকতে পারে প্রবাদ বাক্যের মাধ্যমে। আমরা ইংরেজি যে প্রবাদ বাক্যগুলো জানি সেটা আমরা ধীরে ধীরে শিখে নেব, তার মাধ্যমে থাকতে পারে। তো চলো, যে গ্রামাটিক্যাল রুলস বা ব্যাকরণের যে রুলস গুলি ব্যবহার করে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলো আমরা কিভাবে উত্তর করব তার কিছু টেকনিক আমরা শুরু করি। তো এই টেকনিকের শুরুতেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে কন্ডিশনাল সেন্টেন্সেস। এর বাংলা হচ্ছে শর্তযুক্ত বাক্য। সাধারণত 3 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমরা পেয়ে থাকি, এছাড়াও জিরো কন্ডিশনাল নামে আরেকটি কন্ডিশনাল আছে। আমি প্রথমে এই 3টি কন্ডিশনাল আলোচনা করি, তারপরে যে বাকিগুলি রয়েছে সেগুলো ধীরে ধীরে আলোচনা করে যাব। প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে ফার্স্ট কন্ডিশনাল, প্রথম শর্তযুক্ত বাক্য। বা ফার্স্ট কন্ডিশনাল বলতে 3 রকম কন্ডিশনাল দেখতে পাবো: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল।
ফার্স্ট কন্ডিশনাল নিয়ম এটা তোমরা আগেও পড়ে এসেছো, কারণ এই টপিকটি তোমাদের এসএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। ফার্স্ট কন্ডিশনে বলা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট কমা ফিউচার টেন্স, অথবা ফিউচার টেন্স থাকতে পারে প্লাস ইফ প্লাস প্রেজেন্ট। যদি ইফ প্লাস প্রেজেন্ট আগে থাকে ওখানে কমা ব্যবহার করা হবে, ফিউচার টেন্স আগে থাকলে ইফ যদি মাঝামাঝি থাকে সেখানে কমা ব্যবহার করার প্রয়োজন নাই। উদাহরণ খেয়াল করে থাকি, ইফ ইট রেইনস আই শ্যাল নট গো টু প্লে। পরীক্ষাতে যে কোনো একটা অংশ গ্যাপ করা থাকতে পারে, ইফ ইট রেইনস এর জায়গায় গ্যাপ থাকতে পারে। যদি তোমরা খেয়াল করো আমার এখানে আমি কার্সরটাকে এখানে নিয়ে আসছি, দেখো যে এই অংশটাতে ইফ ইট রেইনস ও গ্যাপ থাকতে পারে, এখানে তোমার তোমার জন্য খালি ঘর দেওয়া থাকতে পারে, অথবা এই অংশটা খালি দেওয়া থাকতে পারে যে এখানে তোমাকে এখানে তোমাকে অ্যান্সার করতে হবে নিজে বুঝে। এখন তুমি এখানে কিভাবে অ্যান্সার করবে, তুমি দেখো এটা একটি শর্তযুক্ত বাক্য, ইফ ইট রেইনস, এখানে ইফ শব্দটি উল্লেখ রয়েছে। ইফ শব্দের উল্লেখ থাকার কারণে আমরা যেটা বলতে পারছি যে যদি বৃষ্টি হয়, সরি, যদি বৃষ্টি হয়, আই শ্যাল নট গো টু প্লে, আমি খেলতে যাব না। এখন এটা নির্ভর করছে তোমার উপরে, তুমি কি আইডিয়া দেবে। এখানে কখনোই আমাদেরকে মানে বাধ্য করা হবে না যে আমি কি লিখবো, কিন্তু আমাকে নিয়মটি ফলো করতে হবে যে যদি বৃষ্টি হয় আমি খেলতে যাব না। একবার দেখো, ইফ শি স্টাডিজ হার্ড, আমি দিয়েছি এখানে, যদি আমাকে মনে করে থাকো আমাকে এতটুকুই দেওয়া হলো, ইফ শি স্টাডিজ হার্ড, আমি বুঝতে পারছি এখানে ইফ রয়েছে, এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে স্টাডিজ, সুতরাং এখানে মিলে যাচ্ছে। ইফ শি স্টাডিজ হার্ড, আমাকে এখানে কি করতে হবে, ফিউচার অ্যান্সার করতে হবে। আমি বললাম যে শি উইল নট গেট জিপিএ 5। এখন তুমি বলতে পারো যে শি উইল নট ডু ওয়েল ইন হার এক্সাম, এটা অনেক কিছু বলতে পারো, এটা তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে অ্যান্সার করবে, কিন্তু মনে রাখতে হবে এটা ফিউচার দিতে হবে। ঠিক আছে, ওকে। ইফ ইউ নেগলেক্ট ইউর ডিউটি, যদি তুমি তোমার যে দায়িত্ব সেটাকে অবহেলা করো, ইউ ওন্ট বি সাকসেসফুল, এটাই একমাত্র উত্তর নয়, তুমি আরো উত্তর দিতে পারবে। আমি একটা উত্তর রেডি করেছি মাত্র, এখানে দেখি যে নিয়মটা ফলো করলো কিনা। হ্যাঁ, এখানে প্রেজেন্টে রয়েছে, এখানে ফিউচার দেওয়া আছে ওন্ট, আমরা জানি উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। একই রকম ভাবে ইফটা মাঝামাঝি থাকতে পারে, দেখে নিই আমরা। টিচার উইল স্কল্ড ইউ, স্কল্ড মানে কি করা, বকা দেওয়া, তিরস্কার করা। শিক্ষক তোমাকে তিরস্কার করবেন ইফ আই ডোন্ট, সরি, টিচার উইল স্কল্ড মি, শিক্ষক আমাকে তিরস্কার করবেন ইফ আই ডোন্ট ওবে হিজ অর্ডার, যদি আমি তার যে আদেশ সেটাকে যদি মান্য না করি। তাহলে ইফ অংশটি মাঝামাঝিতেও থাকতে পারে, এবং খেয়াল রাখতে হবে ইফ উল্লেখ থাকবে এবং সেখানে প্রেজেন্ট টেন্স উল্লেখ থাকবে, তাহলে আমি ফার্স্ট কন্ডিশনাল নিয়মগুলিকে ফলো করতে পারবো। চলো আমরা দ্বিতীয় সেকেন্ড কন্ডিশনালে কি রয়েছে। সেকেন্ড কন্ডিশনালের যে স্ট্রাকচার সেখানে দেখতে পাচ্ছি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, কমা সাবজেক্ট প্লাস উড অর কুড অর মাইট প্লাস ভি1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন যদি লাগে। তাহলে এখানে প্রথম যে ফার্স্ট কন্ডিশনাল যে পার্থক্য দেখতে পাচ্ছি, ফার্স্ট কন্ডিশনালে ইফ এর পরে আমরা দেখতে পেয়েছি প্রেজেন্ট, আর এখানে আছে পাস্ট ইনডিফিনিট। এখন ফার্স্ট ইনডিফিনিট কিভাবে চিনবো, উদাহরণগুলো দিকে আমরা খেয়াল করি। উদাহরণগুলোতে কি রয়েছে, প্রথমটা ইফ ইউ কেম, এই যে ভার্বটা খেয়াল করি, কেমটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম হয়ে থাকে সাধারণত, প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে যে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল একটা ফর্ম থাকে, আমরা এখানে আপাতত দেখিনি, তিনটা ফর্মের মধ্যে এটা হচ্ছে পাস্ট ফর্ম। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আমরা স্ট্রাকচারে খেয়াল করে থাকি, ইফ এর পরে ভাবে যে সেন্টেন্সটা হলো ইউ কেম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে, ঠিক আছে। তাহলে পরবর্তী অংশ সাবজেক্ট আনতে হবে, আনলাম আই, এরপরে উড অথবা কুড অথবা মাইট আনলাম, যে কোনো একটা নিয়ে আসছি, উড আসছে, এরপর ভার্বের বেস ফর্ম হেল্প, ভার্বের বেস ফর্ম হিসেবে আছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে যে এখানে ভার্বের বেস ফর্ম হিসেবে উল্লেখ রয়েছে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এখানে উড তুমি সাবজেক্ট আনবে, উড এর মধ্যে তিনটা ব্যবহার করবে, উড কুড মাইটের মধ্যে ভার্বের বেস ফর্ম ব্যবহার করবে, এরপর বাকি আর কিছু লাগলে ব্যবহার করতে পারবে। পরবর্তী উদাহরণটা খেয়াল করি, ইফ ইউ স্টাডিড প্রপারলি, যদি তুমি যথাযথভাবে পড়াশোনা করতে, সরি, ইফ হি স্টাডি প্রপারলি, যদি সে যথাযথভাবে পড়াশোনা করতো, হি কুড গেট জিপিএ 5। এখানে খেয়াল করে থাকি প্রথম অংশ তোমাকে দেওয়া থাকলো, মনে করে থাকো যে এটা দেওয়া আছে, আমাকে এটা উত্তর করতে হবে। এখানে কিন্তু কিছুই দেওয়া থাকবে না, এটা সম্পূর্ণ তোমার ধারণার উপর উত্তর করতে হবে। তুমি শুধু জানবে যে তুমি একটি গ্রামাটিক্যাল রুলস ফলো করছো, সেখান থেকে বের হওয়া যাবে না। এখানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে স্টাডিড প্রপারলি, সুতরাং এই অংশটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ইফ হি স্টাডি প্রপারলি। এখানে আমি দিলাম হি কুড গেট জিপিএ 5, সে জিপিএ 5 পেতে পারতো। সুতরাং এটা নির্ভর করছে তোমার উপর, তুমি কি আইডিয়া দিবে, তুমি অনেক কিছু লিখতে পারো, কিন্তু মনে রাখতে হবে যে কুড, এই তিনটা ফর্মের মধ্যে যে একটা আনতে হবে, কুড কুড মাইট, এরপর ভার্বের বেস ফর্ম দিতে হবে। উদাহরণগুলি খেয়াল করি, এগুলো সহজেই পারবে। মিনার মাইট বি হ্যাপি ইফ আই কল্ড হিম। একই রকম ভাবে বললাম যে আরেকটা উদাহরণ, যে ইফটা মাঝামাঝি চলে গিয়েছে, ইফটা মাঝামাঝি চলে যাওয়ার কারণে
এখানে কোনো কমা ব্যবহার করিনি আমরা, সুতরাং যে কোনো একটা অংশ এখানে খালি দেওয়া থাকতে পারে। খেয়াল রাখতে হবে যে কন্ডিশনাল ঘটনা হচ্ছে কিনা। যেমন ইফ আই কল্ড হিম, এই কলটা ভার্বের পাস্ট ফর্মে দেওয়া আছে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট। we would go to market if it didn't rain, যদি বৃষ্টি না হতো আমরা মার্কেটে যেতাম। একই রকম ইফটা মাঝামাঝি রেখে আমি একটা উদাহরণ সেট করেছি, if I had money I would help the poor সরি, যদি আমার টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম। এখানে খেয়াল করে থাকি এই যে হ্যাড, তোমাদের মাঝখানে আমরা দেখতে পেয়েছি যে স্টুডেন্টরা যেটা করে এই হ্যাড দেখার ফলে তারা মনে করে থাকে এটা হলো পাস্ট পারফেক্ট, কিন্তু আসলে না। মনে রাখতে হবে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হলো হ্যাড এর পরে অবশ্যই অন্য একটি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। পাস্ট পার্টিসিপল না থাকলে এটা অবশ্যই কি পাস্ট ইনডিফিনিটে রয়ে যাচ্ছে। এই সেন্টেন্সটি পাস্ট ইন, কখনো এটা পাস্ট পারফেক্ট নয়, মনে রাখতে হবে। এটা একদম খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই উদাহরণগুলো সেট করে এবং স্টুডেন্টরা ভুল করে থাকে যে হ্যাড উল্লেখ রয়েছে এরপরে যদি আরেকটি ভাবে পাস্ট পার্টিসিপল না থাকে এটা কখনোই পাস্ট পারফেক্টে যাবে না। থ্যাংক ইউ। পরেরটা আমরা যাই, থার্ড কন্ডিশনাল। ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকবে প্রথম অংশে, দ্বিতীয় অংশ হতে পারে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এরপরে V3 যেটা বলা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে যদি কিছু লাগে এক্সটেনশন। আমরা দেখতে পাচ্ছি উদাহরণগুলিতে, দেখো তোমরা প্রথম আমরা ফার্স্ট কন্ডিশনালে দেখেছি যে প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট বা থাকবে, আর দ্বিতীয়টা দেখছি পাস্ট ইনডিফিনিট থাকবে। এখন দেখছি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কিভাবে চিনবো? অবশ্যই হ্যাড থাকবে, হ্যাডের পরে এখানে তোমরা যদি লক্ষ্য করো উদাহরণগুলি আমি তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো হ্যাড এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি একটু আগে আলোচনা করেছিলাম হ্যাড থাকবে, হ্যাডের পর আরো একটি ভার্ব তার পাস্ট পার্টিসিপল, তাহলে তুমি বুঝতে পারবে যেটা পাস্ট পারফেক্টে আছে এই অংশটুকু। ইফ হি হ্যাড ফিনিশড দ্য সাম, সাম মানে কি অঙ্ক, ইফ হি হ্যাড ফিনিশড হিজ সাম, যদি সে তার অঙ্কটি শেষ করত। এখানে আমরা কিভাবে চিনতে পারলাম এটা যে পাস্ট পারফেক্ট? এখানে হ্যাড আছে, হ্যাডের প্রায়োরিটি ভাবে পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, অবশ্যই এই অংশটুকু পাস্ট পারফেক্ট হিসেবেই এখানে উল্লেখ করা হয়েছে। আমাকে তাহলে এখানের ক্যাটাগরিটা ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট আই দিলাম, উড হ্যাভ কুড হ্যাভ মাইট যে কোনো একটা আমি উড হ্যাভ নিয়ে আসছি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, আমরা জানি গিভ গেভ গিভেন, এইটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং আমি এখানে নিয়ে আসছি গিভেন হিম আ গিফট, যদি সে অঙ্কটি শেষ করতো আমি তাকে একটি গিফট দিতে পারতাম। ওকে, ইফ আই হ্যাড লাইকড ফিশ, খেয়াল করো এখানে হ্যাড আছে, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে লাইক, সুতরাং এটি পাস্ট পারফেক্ট, এই স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট। আমাকে অবশ্যই এখানে এই স্ট্রাকচার ফলো করতে হবে। মাই মম সাবজেক্ট মাইট হ্যাভ কুকড, যদি আমি মাছ পছন্দ করতাম আমার মা রান্না করতেন, এই হিলসা ফিশ ফর্মে আমার জন্য একটি মাছ রান্না করতেন। আইডিয়াগুলো কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে, আমি শুধুমাত্র কিছু উদাহরণ সেট করেছি আমরা কিভাবে উত্তর করব তা জানার জন্য। এখানে আমি মাইট হ্যাভ কুকড দিলাম, মাইট হ্যাভ দেওয়া হয়েছে, এরপরে যে কুক তার পাস্ট পার্টিসিপল হচ্ছে কুকড, এটা দিয়ে দিলাম। মুমু কুড হ্যাভ কট কোল্ড, আমি এবার সেট করেছি ইফটাকে মাঝামাঝি রেখে, অর্থাৎ দুরকম ভাবেই তো তোমাদের প্রশ্ন হতে পারে, সুতরাং আমাদের জানা দরকার। মুমু কুড হ্যাভ কট কোল্ড, মোমো ঠান্ডা লাগতো ইফ শি হ্যাড ইটেন আইসক্রিম, যদি সে আইসক্রিম খেত। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি তাহলে কি করতে হবে। যদি আমরা দেখতে পারি যে একটা অংশে পাস্ট পারফেক্ট দেওয়া আছে, পরবর্তী অংশে আমাকে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তোমরা যদি বারবার এই লেকচারগুলি দেখো আরো ভালো করে বুঝতে পারবে। তাছাড়া লেকচারের পরবর্তী কমেন্ট বক্সে আমাকে সমস্যা জানালে আরো বেশি পরিমাণে আমি তোমাদের সমাধান জানাতে পারবো। এছাড়াও আমরা দেখতে পাই যে আনরিয়াল পাস্ট কন্ডিশনাল নামে একটা বিষয় রয়েছে। আনরিয়াল পাস্ট জিনিসটা কি? একটা জিনিস যেটা সম্ভব না, আসলে যেটা আমাদের পক্ষে সম্ভব নয়, সেই ধরনের বাক্যগুলোকে আমরা আনরিয়াল পাস্ট বলে থাকি। দেখি তো কি ধরনের বাক্য সম্ভব নয়। আচ্ছা, তো প্রথমে উদাহরণগুলি দেখি, তারপর আমি তোমাদেরকে স্ট্রাকচারটি বলে দিচ্ছি যে তুমি কিভাবে অ্যান্সার করবে। ইফ আই ওয়্যার ইউ আই ওন্ট ডু দ্য ওয়ার্ক, যদি আমি তুমি হতাম। দেখো আমার পক্ষে তুমি হওয়া কিন্তু সম্ভব নয়, আমার পক্ষে তুমি হওয়া সম্ভব নয়। যদি বলি আমরা এরকম বাংলা অনেক সময় বলে থাকি, যদি আমি তুমি হতো আমি কাজটি করতাম না, তাহলে এইগুলো হচ্ছে আনরিয়াল পাস্ট, অর্থাৎ হওয়া সম্ভব নয়। আমরা এই ধরনের উল্লেখ করার ক্ষেত্রে আমরা ব্যবহার থাকি। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে তুমি কিন্তু দুটো কন্ডিশনালের নিয়ম ফলো করতে পারো, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, দুই ক্ষেত্রে তুমি ফলো করতে পারছো। আমরা যে কোনো একটা ফলো করলেই হবে। ইফ আই ওয়্যার ইউ, তুমি যদি উদাহরণে তাকাও এই উদাহরণটা, ইফ আই যদি আমি তুমি হতাম, ওয়্যার কেন? আনরিয়াল কন্ডিশনালের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। আই ওন্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে এটি কোন নিয়মটি ফলো করেছে? আচ্ছা, ওকে, এটি ফলো করেছে যে সেকেন্ড কন্ডিশনাল নিয়মটা ফলো করেছে, আমরা দেখতে পাচ্ছি। ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হ্যাভ হেল্প, এটা থার্ড কন্ডিশনাল নিয়ম। উড হ্যাভ এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং এটি থার্ড কন্ডিশনাল নিয়মটা ফলো করেছে। উড হ্যাভ হেল্প দ্য পুয়ার।
ওকে, আচ্ছা তাহলে কি হবে? যে আই আই উড নো আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের দরিদ্রদেরকে সাহায্য করতাম। এখানে বলা হচ্ছে এটা আনরিয়াল পাস্ট। আই মাইট হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। পাখি হওয়া সম্ভব নয় কিন্তু, কারো পক্ষে পাখি হওয়া সম্ভব নয়। রাজা, রাজা কিভাবে হবে? দ্বিতীয় দেখতে পাচ্ছি রাজার সেই দিনগুলো তো শেষ। আচ্ছা তাহলে আমি আকাশে উঠতাম যদি কি হতাম? পাখি হতাম। কিভাবে খেয়াল করছি? সুতরাং এটা আনরিয়াল পাস্ট, পাখি হওয়া সম্ভব নয়। তুমি একজন অন্যজন হওয়া সম্ভব নয়, রাজা হওয়া সম্ভব নয় বলে এগুলো সবগুলো আনরিয়াল পাস্ট। তখন আমি কিন্তু দুটো নিয়ম ফলো করতে হবে, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এবং এটা সেখানে এটাই উল্লেখ রয়েছে, আমি আর ব্যাখ্যা করলাম না। এবার আমরা দেখতে পাচ্ছি যে মডাল ব্যবহার করে, আমরা জানি যে আমাদের যে মডাল অক্সিলিয়ারিজ গুলো রয়েছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এক্সেট্রা, এরকম রয়েছে, এগুলো ব্যবহার করে আমরা উত্তর করতে পারি। সুতরাং যদি তুমি বুঝতে পারো যে এরকম তোমার দরকার হচ্ছে কোনোটি এই কোনো একটি মডেল দরকার হচ্ছে, তুমি কিন্তু সেগুলো ব্যবহার করতে পারো। আমি উদাহরণগুলো দেখি। ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস, যদি তুমি ভালো মার্ক পেতে চাও, ভালো নাম্বার পেতে চাও, ইউ শুড স্টাডি প্রপারলি। শুড ইউজ করলাম, শুড স্টাডি, তোমার ভালোভাবে পড়া উচিত। তাহলে এখানে কিন্তু এই ব্যাপারটা আমি নিয়ে আসতে পারছি, সুতরাং আমি এভাবে অ্যান্সার করতে পারি। ইফ ইউ সিক আ লুক্রেটিভ জব, যদি তুমি একটি মানে আকর্ষণীয় চাকরি খোঁজো, সুন্দর চাকরি খোঁজো, ইউ শুড লার্ন ইংলিশ প্রপারলি, তোমার উচিত ইংরেজি ভালোভাবে শেখা। তাহলে এখানে আমি শুড ব্যবহার করতে পারছি যদি আমার অর্থগত দিক থেকে কোনো এরকম একটি মডেল ব্যবহার করা দরকার হতে পারে, আমি ব্যবহার করতে পারবো, সেখানে আমার কোনো প্রকার ধরা বাধা নেই। আই ক্যান হেল্প মাই মাদার ইফ শি নিডস এনিথিং, আমি আমার মাকে সাহায্য করতে পারি যদি তার কিছু দরকার হয়। এক্ষেত্রে কোনো সমস্যা নাই যদি কখনোই তুমি ফিল করো যে হ্যাঁ আমি এখানে একটি যদি মডেল ব্যবহার করে আমার উত্তরটি সুন্দর হচ্ছে, তুমি এটা ব্যবহার করতে পারবে, এটাতে কোনো প্রকার সমস্যা নাই। তো আমরা আজকে যা পড়ালেখা করেছি, যা জেনেছি এই লেকচার, আমাদের লেকচারের মধ্যে, তো এর মধ্য থেকে আমি কিছু প্র্যাকটিস সেশন তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা যারা এই ভিডিওগুলি দেখছো, আম, যারা মনে করছো যে হ্যাঁ এই উত্তরগুলি দেওয়ার মধ্যে তুমি নিজেকে যাচাই করতে চাচ্ছ, আমি আশা করব তোমরা কমেন্ট বক্সে অবশ্যই এই উত্তরগুলি করবে। শুধুমাত্র উত্তর অংশ লিখে দিলেই চলবে, সমস্যা কিছু নাই। আমি 7টি তোমাদের জন্য হোমওয়ার্ক বা হোম টাস্ক প্রস্তুত করেছি, যেগুলো তুমি উত্তর করতে পারবে। ইফ শি ইনভাইটেড মি, যদি সে আমাকে আমন্ত্রণ জানাতো। আগে প্রথমেই তোমরা উত্তর করার ক্ষেত্রে মনে রাখবে এটা একটি কোন কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল না থার্ড কন্ডিশনাল, এটি খেয়াল করবে। তখন সে অনুযায়ী বাকি অংশটুকু তুমি কি করবে, তোমার আইডিয়া নিয়ে আসবে এবং সঙ্গে সঙ্গে যে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার বা রুলস সেটাকে ফলো করে অ্যান্সার করে দিবে। ইফ ইউ কল্ড মি, যদি তুমি আমাকে ডাকতে। ইফ আই ওয়ার এ কুইন, যদি আমি রানী হতাম। ইফ আইসিসি উইথড্রজ দ্য পানিশমেন্ট অফ সাকিব আল হাসান, যদি আইসিসি সাকিব আল হাসানের যে শাস্তি, তাকে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা যদি তারা তুলে নেয়। এটা কোন কন্ডিশনাল খেয়াল করতে হবে। ইফ আই হ্যাড হ্যাড মাই লাঞ্চ, যদি আমি আমার লাঞ্চ খেতাম। এই হ্যাড একটা হচ্ছে যে হ্যাড হচ্ছে আমাদের জন্য যে হ্যাডটা রয়েছে হেল্পিং ভার্ব হিসেবে, একটা হ্যাড হচ্ছে কিন্তু মনে রাখতে হবে এখানে খাওয়া অর্থ বোঝাচ্ছে। আই উড হ্যাভ গট জিপিএ 5, আমি জিপিএ 5 পেতাম। ইফ ছেড়ে দিলাম। আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড অ্যান অনলাইন ক্লাস ইফ, আমি একটি অনলাইন ক্লাসে মানে এই অ্যাটেন্ড করতে বা জয়েন করতে অথবা তোমার অংশগ্রহণ করতে সক্ষম হব না যদি। ঠিক আছে, উত্তর করার ক্ষেত্রে তাহলে প্রথমে কি করতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটি কোন ধরনের বাক্যে দেওয়া আছে, কোন ধরনের কন্ডিশনাল এখানে কাজ করতে পারে। তো প্রিয় ছাত্র ছাত্রীরা, যেটা আমি বলবো সেটা হলো যে আরো একটি কন্ডিশনালের আরো একটি নিয়ম রয়েছে, হ্যাড দিয়ে শুরু হয়ে থাকে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে বাকি নিয়মগুলিতে যাব। আজকের জন্য আমরা ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। তোমাদের কাজ হবে যত দ্রুত সম্ভব, যারা আগ্রহী আছো উত্তর করবে। উত্তর করলে আমি আরো বেশি পরিমাণে ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করতে পারবো। আমাদের জানাও যে কোথায় সমস্যা হচ্ছে, অথবা কোথাও বুঝতে যদি তোমাদের কোনো ঝামেলা হয়ে থাকে আমাকে জানালে সেটা ভালো হয়ে থাকে। আর তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে, এটা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য এই ক্লাসগুলি দেওয়া হচ্ছে, তোমরা বুঝতে পারবে ক্লাসগুলি। সেকেন্ড ইয়ার যারা আছো তোমরা কিন্তু তোমরা কিন্তু এই টপিকটা এখন পর্যন্ত পড়ো নাই আমাদের কলেজে, সুতরাং তোমাদের উচিত হবে ক্লাসগুলি করা এবং সেখানে অ্যান্সার করা নিয়মিত। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।